ওসমান হাদির খুনি মির্জা আব্বাস রেমান্ডে সব দোষ স্বীকার করে ২০ কোটি টাকা দেয় ফাইসালকে। হাদি হত্যার অর্থ যোগানদাতা হিসেবে আটক বিতর্কিত বিএনপি নেতা মির্জা আব্বাস। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ৬ মাস ধরে হাদিকে হত্যার ভয়ঙ্কর ছক। এদিকে আজ উসমান হাদি মামলার সকল আসামিদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে মির্জা আব্বাস এই মামলার সাথে শত শত কোটি টাকার লেনদেন হয়েছিল। কোটি কোটি টাকার পাহাড়, সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক। একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ, নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের নীল নকশা? শুটার ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক, কি ঘটেছিল সেখানে? আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে? গোয়েন্দা তথ্যে উঠে আসা ২১৮ কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অফ দ্য কান্ট্রি। অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনি ফয়সালের গোপন আস্তানা। ভয়ানক তথ্য ফাঁস। হাদির খুনি ফয়সালকে নিয়ে আজ আপনাদেরকে এমন এক ভয়ানক তথ্য দিব যা জানলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, চলুন ধারাবাহিকভাবে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কোটি কোটি টাকার পাহাড়, সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক। একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ, নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের নীল নকশা? শুটার ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক, কি ঘটেছিল সেখানে? আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে? গোয়েন্দা তথ্যে উঠে আসা ২১৮ কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অফ দ্য কান্ট্রি। নির্বাচনের ঠিক ৩৬ দিন আগে কেন অস্থির হয়ে উঠছে সীমান্ত আর রাজপথ? কারা ছিল এই কিলিং মিশনের মাস্টারমাইন্ড আর কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের? সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হাদি হত্যার পেছনের হার হিম করা সেই সত্য কাহিনী। হাদি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বোয়ালের নাম, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তদন্তকারীদের দাবি, গত ৬ মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল। রিমান্ডে থাকা নেতাদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প, যেখানে প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার। কেবল একজন শুটার নয়, এই মিশনের পেছনে কাজ করেছে দেশি ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। এখন প্রশ্ন উঠছে, বিরোধী শিবিরের নেতার সাথে প্রশাসনের ভিতরের কারো কোনো গোপন সমঝোতা ছিল কিনা? প্রিয় দর্শক, আমরা ভিডিওর আরও গভীরে যাব এবং শেষে গিয়ে যে চমক দেখবেন তা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। পর্দার আড়ালে ঘটে যাওয়ার সকল অজানা তথ্য সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সদা ও সত্য প্রকাশে সবসময় এগিয়ে। তো চলুন ভিডিওটির গভীরে যাওয়া যাক। গোয়েন্দা তথ্যের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি শুরু হয় গত জুলাই মাসের ২১ তারিখে সিঙ্গাপুরের একটি হোটেল থেকে। শুটার ফয়সাল সিঙ্গাপুর গিয়ে মালয়েশিয়া সীমান্তের কাছে ৪ জন প্রভাবশালী নেতার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক এমপি ইলিয়াস মোল্লা। যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পিও সেই আসরে যোগ দিয়ে কিলিং মিশনের চূড়ান্ত ছক অনুমোদন করেন। তদন্তকারীরা বলছেন, ৫ দিন ধরে চলা এই বৈঠকে হত্যার পরবর্তী পালানোর পথও নিশ্চিত করা হয়েছিল। ২৬ জুলাই ফয়সাল দেশে ফেরার পরপরই তার পারিবারিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় বিপুল অঙ্কের টাকা। রাজনৈতিক বৈরিতা ভুলে কোন স্বার্থে এই নেতারা এক বিন্দুতে মিলিত হয়েছিলেন তা এখন বড় প্রশ্ন। শুটার ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় তার সন্তানের নামে ৫৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করা হয়। তদন্তকারী দল রাজধানীর বিভিন্ন ব্যাংক ঘুরে ফয়সালের সাথে সংশ্লিষ্ট মোট ৩৮টি রহস্যময় চেকের সন্ধান পায়। এই চেকগুলোর মোট আর্থিক মূল্য প্রায় ২১৮ কোটি ৭৯ লক্ষ টাকা, যা দেখে খুদ ব্যাংক কর্মকর্তারাও স্তম্ভিত। সবচেয়ে বড় অঙ্কের ৯০ কোটি টাকার একটি চেক পাওয়া গেছে প্রাইম ব্যাংকের একটি বিশেষ শাখা থেকে। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় ৩৫ কোটি টাকার 10টি চেকের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। এত বিপুল পরিমাণ অর্থ একজন সাধারণ
শুটারের কাছে কিভাবে পৌঁছলো তার উৎস খুঁজছে মানি লন্ডারিং ইউনিট। ব্যাংক ম্যানেজাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় রহস্যের ডালপালা আরও ঘনীভূত হচ্ছে। অনুসন্ধানী টিম যখন চেক প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় পৌঁছায় তখন বেরিয়ে আসে আরও বড় জালিয়াতি। রেনেসা ইন্টারন্যাশনাল এবং ড্রিম ইনফিনিটির মতো প্রতিষ্ঠানগুলো থেকে ফয়সালকে 172 কোটি টাকা দেওয়া হয়েছে। বারিধারা ডিওএইচএস এলাকায় ড্রিম ইনফিনিটির ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে এমন কোনো অফিসেরই অস্তিত্ব নেই। বনানীর ম্যাম ইম্প্যাক্টস নামের আরেকটি প্রতিষ্ঠান 50 কোটি টাকা দিলেও তাদের অফিসটিও ছিল সম্পূর্ণ ভুয়া। হিন্দি রোডের চিষ্টি টেক নামের একটি কোম্পানি 4 বছর আগেই তাদের ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছে। অর্থাৎ অত্যন্ত চতুরতার সাথে কাগজে বা শেল কোম্পানি ব্যবহার করে এই হত্যার অর্থের যোগান দেওয়া হয়েছে। 7টি ভুয়া প্রতিষ্ঠান ছাড়াও 6 জন অজ্ঞাত ব্যক্তি ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা ফয়সালকে প্রদান করেছে। হত্যাকাণ্ড ঘটানোর পর অপরাধীরা যাতে অনায়াসেই সীমান্ত পার হতে পারে তার পূর্ণ দায়িত্ব ছিল আমিরুল ইসলামের। আমিরুল ইসলাম হলেন বিতর্কিত যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পির আপন ভগ্নিপতি ও প্রধান সহযোগী। গোয়েন্দা রিপোর্ট বলছে দালাল ফিলিপের সহায়তায় হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পাড়ি দেয় খুনিরা। হত্যার রাতেই ফয়সাল ও আলমগীর অত্যন্ত গোপনীয়তার সাথে সীমান্ত অতিক্রম করে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এই পালানোর পথ তৈরি করতে মিরপুর ও রূপনগর এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরাসরি কাজ করেছে। বর্তমানে আমিরুল গ্রেপ্তার থাকলেও বাপ্পির অবস্থান নিয়ে শুরু হয়েছে এক নতুন আন্তর্জাতিক লুকোচুরি। যুবলীগ নেতা বাপ্পির অবস্থান শনাক্ত করতে গিয়ে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে কলকাতার একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন। কলকাতার রাজারহাট এলাকার একটি 4তলা ভবনের নিচতলায় তিনি অত্যন্ত সতর্কতার সাথে বসবাস করছেন। সেখানে তার সাথে আওয়ামী লীগের আরও 4-5 জন সক্রিয় কর্মী রয়েছেন যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অনুসন্ধানে দেখা যায় তারা সেখানে নিজেদের পরিচয় লুকিয়ে পুলিশ বা প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছেন। সেই আস্তানায় উজ্জ্বল, সাজেদুল এবং ওমরের মতো যুবলীগ নেতাদের উপস্থিতিও নিশ্চিত হওয়া গেছে। বাপ্পি সেখানে অবস্থান করলেও সরাসরি কারো সামনে আসছেন না এবং অত্যন্ত সুরক্ষিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। হত্যাকাণ্ডের পরদিন র্যাব সদস্যরা শুটার ফয়সালের বোনের বাসার পাশের একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ফয়সাল তার মাকে নিয়ে সেখানে কিছু একটা হন্যে হয়ে খুঁজছিলেন। সেই স্থান থেকে র্যাব বেশ কিছু তাজা গুলি উদ্ধার করে যা হাতি হত্যায় ব্যবহৃত গুলির সাথে হুবহু মিলে যায়। ওই বাসা থেকেই উদ্ধার করা হয় কোটি কোটি টাকার সেই রহস্যময় ব্যাংক চেক ও বিভিন্ন দলিলাদি। এই আলামতগুলো প্রমাণ করে যে হত্যাকাণ্ডটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না, বরং এটি ছিল পেশাদার কাজ। গুলি ও চেকের এই সমন্বয় প্রমাণ করে যে খুনিদের পেছনে ছিল বিশাল এক আর্থিক ও অস্ত্রধারী শক্তির মদত। মিরপুর ও রূপনগর এলাকায় বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর। এরই নির্দেশে ওই এলাকায় যুবলীগের সকল গোপন অপারেশন ও টেন্ডারবাজি নিয়ন্ত্রিত হতো। বাপ্পির ছোট ভাই নিশ্চিত করেছেন যে বাপ্পি সর্বশেষ দুবাইয়ে ছিলেন এবং বর্তমানে তিনি ধরাছোঁয়ার বাইরে। তদন্তকারীরা মনে করছেন বাপ্পি গ্রেফতার হলে এই হত্যার পেছনের আসল মোটিভ পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তাকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার। 218 কোটি টাকার এই বিশাল লেনদেন এখন সিআইডির মানি লন্ডারিং ইউনিটের প্রধান মাথা ব্যথার কারণ। সিআইডি প্রধান জানিয়েছেন এই বিপুল পরিমাণ অর্থ কেবল একজন ব্যক্তিকে হত্যার জন্য দেওয়া হয়নি। এর পেছনে আরও বড় কোনো নাশকতামূলক পরিকল্পনা বা রাষ্ট্রবিরোধী মিশন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই 11টি ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবগুলো ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। কোনো সাধারণ অপরাধীর পক্ষে এত বড় অঙ্কের লেনদেন করা অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাতি হত্যা মামলাটি এখন কেবল একটি সাধারণ অপরাধ নয়, এটি এখন রাজনৈতিক দাবার ঘটি। মির্জা আব্বাসের তথ্য এবং আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। 218 কোটি টাকার এই রহস্যময় লেনদেনের শেষ কোথায় এবং কারা এর প্রকৃত সুবিধাভোগী তা সময় বলে দেবে। আইনের হাত সবার দিকেই প্রসারিত হচ্ছে। অপেক্ষা এখন সত্যের পূর্ণাঙ্গ প্রকাশের এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার। আগামী নির্বাচনকে সামনে রেখে এই তদন্তের ফলাফল জনমত গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বাংলার মাটি থেকে সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার এই লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। এখন মানুষের মনে একটাই চাওয়া পাওয়া, হাতি হত্যার সুষ্ঠু বিচার চাই। সাধারণ মানুষ কি ন্যায়ের পথের বিচার পাবে নাকি সবকিছুই থেকে যাবে রহস্যের আড়ালে? বহু আলোচিত ও চাঞ্চল্য সৃষ্টিকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ আসলে কোথায় আছেন? এই প্রশ্নটি গত কয়েক মাস ধরেই জনমনে রহস্যের জন্ম দিয়েছিল। হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বলেছিল ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে এক অপ্রত্যাশিত ভিডিও বার্তা। এই পরস্পর বিরোধী তথ্যের মধ্যে ডুবে থাকা রহস্যের পর্দা অবশেষে
উন্মোচিত হলো। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই মামলার চার্জশিট দাখিলের বিষয়ে বলতে গিয়ে গোয়েন্দা বাহিনী ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম নিজেই সেই রহস্যের সমাধান করলেন। সম্প্রতি ফয়সাল করে মাসুদের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওগুলোর মাধ্যমে ফয়সাল দাবি করেছিলেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এই ভিডিও বার্তাটি জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি করে, কারণ হত্যাকাণ্ডের পরপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে হাদিকে গুলি করার পর ফয়সাল এবং তার সহযোগী আলমগীর শেখ দ্রুত হালুয়াঘাটের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যের সাথে ফয়সালের ভিডিও বার্তার বৈসাদৃশ্য তৈরি হয়েছিল এক নতুন সংশয়। ভিডিওগুলি কি সত্যি ফয়সাল করে মাসুদের, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে? ফয়সাল কি সত্যি দুবাইয়ের বিলাসবহুল কোনো অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছেন, নাকি তিনি এখনও সীমান্তের ওপারে ভারত সরকারের নজর এড়িয়ে আত্মগোপনে রয়েছেন? এই প্রশ্নগুলোই তখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছিল। সাংবাদিকরা ডিবি প্রধানের কাছে সরাসরি জানতে চেয়েছিলেন ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা। উত্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম যা জানালেন তা এই মামলার গতিপথকে আরও পরিষ্কার করে দেয়। তিনি নিশ্চিত করেন ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক, অর্থাৎ এটি এআই দ্বারা তৈরি নয়, ফয়সাল নিজেই ভিডিওটি তৈরি করেছেন। কিন্তু সেই সঙ্গে ডিবি প্রধান স্পষ্ট করে দেন ফয়সালের অবস্থানের দাবি দুবাই নয়। গোয়েন্দা পুলিশ তাদের গভীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ফয়সাল করে মাসুদ বর্তমানে ভারতেই অবস্থান করছেন। এই তথ্যের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্যই প্রমাণিত হলো, যদিও আসামি নিজেও ভিডিওতে ভিন্ন দাবি করেছিলেন। ডিবি প্রধান জানান, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মোট 17 জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে 12 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও 5 জন আসামি পলাতক রয়েছেন। এই 5 জন হলেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, ফিলিপ, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং ফয়সালের বোন জেসমিন। তদন্তের গভীরে গিয়ে ডিবি প্রধান আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হলেন পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তবে তিনি সতর্ক করে বলেন, এই তদন্তের পর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে দ্রুতই সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। এর অর্থ হলো এই মামলার চূড়ান্ত চিত্র এখনও শেষ হয়নি, পর্দার আড়ালে থাকা আরও অনেক মুখ আসতে পারে সামনে। ডিবি প্রধান শরীফ ওসমান বিন হাদির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোকপাত করেন। তিনি বলেন, শরীফ ওসমান বিন হাদি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে একজন অতি পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি কেবল একজন মুখপাত্র ছিলেন না, বরং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী এক রাজনৈতিক ধারার সূচনা করেন, যা অনেক ক্ষমতাধর গোষ্ঠীর রোষানলের কারণ হয়েছিল। হাদির মূল কার্যকলাপ ছিল নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড নিয়ে সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক ও জোরালো বক্তব্য রাখা। তার এই ধরনের আক্রমণাত্মক এবং সমালোচনামূলক বক্তব্য ক্ষমতা থেকে পালানোর রাজনৈতিক শিবিরে, বিশেষত ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। এই ক্ষোভেই যে অবশেষে তাকে হত্যার পরিকল্পনার রূপ নেয়, যা ডিবি প্রধানের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে। হাদি হত্যা মামলাটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক সীমানা পেরিয়ে আসামের পলায়ন, সব মিলিয়ে এক জটিল রহস্যের জাল। ফয়সালের ভিডিও এবং ডিবি প্রধানের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই মামলার রহস্যের একটি গুরুত্বপূর্ণ অংশের সমাধান হলেও পলাতক 5 আসামিকে গ্রেপ্তার করা এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পরিকল্পনাকারীদের খুঁজে বের করার চ্যালেঞ্জ এখনও পুলিশের সামনে রয়ে গেছে।